ছোট্ট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। অনেকদিন পর আমি তোমাদের সাথে লাইভ ভিডিওতে এলাম। তো কিছু শারীরিক অসুবিধার কারণে আমি তোমাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আমি একাদশ শ্রেণীর ভাই বোনেদের জন্য প্রথম পর্যায়ক্রমিক অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস, সেই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের একটি মাত্র গল্প পুঁই মাছের সম্পর্কে আজকে তোমাদের প্রথম পর্ব আলোচনা করব। তোমরা যারা এখনো চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আর চ্যানেলের সাথে যুক্ত হওয়ার কথা কেন বললাম, কারণ আমি একাদশ শ্রেণীর প্রত্যেকটি অধ্যায় বাংলার আমি তোমাদের ধরে ধরে আলোচনা করব এবং সেই আলোচনার ভিডিওর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো ওই অধ্যায় থেকে আসে বরাবর, সেগুলো আমি তোমাদের জন্য লিখিয়ে উত্তর দেব। তো তোমরা, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে পড়াশোনা করতে। তোমরা চলো আর দেরি না করে, যারা এখনো চ্যানেলে যুক্ত হওনি তারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও আর মন দিয়ে পড়াটাকে তোমরা শোনো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আলোচ্য আমাদের পাঠ্যর পুঁই মাছের গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পল্লী প্রকৃতির কবি হিসাবেই পরিচিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা বিশেষভাবে চিনি অপু দুর্গার গল্প পথের পাঁচালী থেকে, তাই না? পথের পাঁচালী তোমরা এইটে পড়েছো তো, তোমাদের সহায়ক পাঠে ছিল না? পথের পাঁচালী যে লেখক, অপু দুর্গার গল্পের যে লেখক, যিনি লেখক, তিনি আজকে আমাদের এই পাঠ্য পুঁই মাছের গল্পেরও লেখক। ঠিক আছে? তো এই গল্পে একটি সাধারণ গ্রামের মেয়ে, তার দস্যিপনা, তার সহজ সরলতা, তার চালচলন কখনো মানুষের কাছে ভালো লেগেছে, কখনো খারাপ লেগেছে, কখনো নিজের পরিবারের লোক তার প্রতি ব্যতিব্যস্ত হয়ে উঠছে, সমস্ত কিছু দেখে ভালো খারাপ দুঃখ আনন্দ সবকিছু মিলেমিশে এই গল্পটি রয়েছে। তো পাঠ করে শোনাই তোমাদের, একটু শোনো, দেখো তোমাদের ভালো লাগে কিনা। আমার তো ভীষণ ভালো লেগেছে, একটু শোনো, মন দিয়ে শোনো, দেখবে আশা করি ভীষণ ভালো লাগবে। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। সহায় হরি চাটুর্য হচ্ছে এখানকার আলোচ্য গল্পের পিতার চরিত্রতে আছে। তো সহায় হরি চাটুর্যের সাধারণত গল্পতে আমরা দেখব তার বিশেষ কোনো কাজ নেই, সে কোন বাড়িতে গাছ কেটেছে, কি কেটেছে, এই সমস্ত জোগাড় করেই দিন চালাতে চায়, বন্ধু বান্ধব নিয়ে তার সময় কাটাতে চায়। তো সেরকমই তারক্ষুরো বলে একজন ভদ্রলোক গাছ কেটেছে, সেই গাছের থেকে ভালো রস আনবে, তাই জন্য স্ত্রী অন্নপূর্ণাকে এসে বলছে একটি বাটি কি ঘটি দিতে। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। দেখবি শীতকালে পিওর নারকেল তেল যেগুলো হয়, শালিমার বা প্যারাশুট, যে সমস্ত নারকেল তেল, সেই সমস্ত ভালো ভালো নারকেল তেলে ঠান্ডা পেলে সেগুলো জমাট বেঁধে যায়, তো আবার রোদ্রে দিলে সেটি তরল হয়ে যায়, তখন মানুষ ব্যবহার করতে পারে। তো কেউ যদি মনে করে ভিতরে একটা কাঠি জাতীয় কিছু দিয়ে জমা তেলটাকে খুঁচিয়ে বাইরে বের করে নিয়ে আসতে পারে, হাতের মধ্যে নিলেই সেটি গলে যায়। এখানে আমরা অন্নপূর্ণাকেও দেখছি যে সেরকমই একটি তেলের বোতল থেকে সে তেল সংগ্রহ করে চুলে মাখাচ্ছে। স্বামীকে দেখিয়ে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দু মাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। কেন বলবেন?
কারণ সংসার তার চলে না, সংসারে রয়েছে নিত্য অভাব। তার মাঝখানে যদি কেউ এসে অর্থ সংস্থান না দিয়ে আরও উটকো ঝামেলা নিয়ে আসে, তো স্বাভাবিকভাবেই কারোর কি ভালো লাগে? কারোরই ভালো লাগে না। এখানে তার বউ তার স্বামীর এই সমস্ত কর্মকাণ্ড দেখতে দেখতে বিরক্ত বিরক্ত হয়ে গেছে মনের দিক থেকে। তাই তার কাছে এ ধরনের রস, এই সমস্ত জিনিস, কারোর বাগানের শাকসবজি, এগুলো যেন যতটা আনন্দের, শাকসবজিটা তবুও মানা যায়, কিন্তু এ ধরনের রস টস এই সমস্ত জিনিসের প্রতি আগ্রহ তার মন থেকে আসারই কথা নয়। কারণ সে এই সমস্ত দিকের পক্ষপাতিত্ব করে না। কারণ যে স্বামী তার বাড়ির সন্তান স্ত্রীর জন্য অর্থ সংস্থান করতে পারে না, তার দাম এমনি কম। একটা কথা বলি, তোমরা যত বড় হচ্ছ তত বুঝতে পারবে যে পকেটে টাকা না থাকলে তোমার বিপদের দিনে তোমার কাছের মানুষও দূরে হয়ে যায়। এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখা, তো সেখান থেকেই বললাম কথাটা। কেউ খারাপভাবে নিও না। তো সেই জন্য ভালোভাবে পড়াশোনা করো সবাই, নিজের জীবনে নিজে উন্নতি করো, অনেক বড় হও, এটাই আমার আশীর্বাদ তোমাদের জন্য। তো তোমরা সবাই ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, গল্প কবিতা প্রত্যেকটা জিনিস একবার ছেড়ে 10বার দেখবে, বুঝবে, বুঝে বুঝে পড়বে। আশা করি পরীক্ষাতে তোমরা লিখতে পারবে। সহায় হরি অগ্রবর্তী হইয়া বললেন, কি হয়েছে, বসে রইলে যে? দাও না একটি বা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? তার স্ত্রীকে বলছে, তেল মেখে তুমি কি এটা হাত দেবে না বাটি ঘটিতে? তাহলে খেন্তিরা গেল কোথায়? গল্পের যে মেয়েটির কথা বলছি, সে তার নাম খেন্তি। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? তুমি মনে মনে কি ঠিক করেছো সেটা একটু আমাকে জানাও। এটা খেন্তির মায়ের বক্তব্য সহায় হরির সম্পর্কে। স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। তার স্ত্রী সবসময় চড়া মেজাজে কথা বলার মানুষ। তো চড়া মেজাজে যারা কথা বলার মানুষ, সেই সমস্ত মানুষ যদি হঠাৎ করে শান্ত মেজাজে কথা বলে, সেটা যেন সহ্য করা যায় না। মনে ভয় হয় যে কিসের জন্য হঠাৎ করে এত রুদ্র মানুষটি এত শান্ত রূপ ধারণ করলো, কি তার মতলব। এখানে সহায়রীর ক্ষেত্রেও খেন্তির মা অর্থাৎ অন্নপূর্ণা তার সাথে যেরকম চড়া মেজাজে কথা বলে, সেই মেজাজে খেন্তির বাবা অর্থাৎ সহায় হরি অভ্যস্ত। হঠাৎ করে তার স্ত্রী এত শান্ত সুরে কথা বলছে, এটি শুনে তার যেন মনের ভিতরে ভয়ের জন্ম হয়েছে। তখন স্ত্রী বলছে, তুমি কি মনে মনে ঠিক করেছো? ইহা যে ঝড়ের অব্যবহৃত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। কথাটির মানে কি? আকাশে ঝড় ওঠার আগে দেখবে আকাশ পুরো শান্ত হয়ে যায়। সহায়রীও মনে মনে ভাবছে, আমার স্ত্রী বুঝি ঝড় তুলবে, অর্থাৎ বিশাল ঝামেলা লাগাবে। তাই সে ঝামেলাটিকে দেখার জন্য প্রতীক্ষায় রইল। বুঝলেন? একটু আমতা আমতা করিয়ে কহিলেন, কেন কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলছে। আবারও অন্নপূর্ণা শান্ত থেকেও শান্ত রূপ ধারণ করে বলছে, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। অন্নপূর্ণার এই সমস্ত ইয়ার্কি ফাজলামি একদমই ভালো লাগছে না। তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? খেন্তির বিয়ের বয়স হয়ে গেছে, খেন্তিকে বিয়ে দিচ্ছে না, বিয়ের ব্যাপারে কেউ ভাবছে না, সেখানে একজন পিতা হয়ে তুমি রস কুড়িয়ে বেড়াচ্ছ, মানুষের পুকুরে মাছ ধরে বেড়াচ্ছ, এইভাবে কি একজন পিতার দিন চলে? তাকে তো ভাবতে হবে একজন বিবাহ উপযুক্ত মেয়ে ঘরে রয়েছে, তার পিছনে সময়, তার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে।
কিন্তু আমরা যেন সহায় হরির চরিত্রে এ ধরনের কোনো কিছুই দেখতে পাচ্ছি না, আলোচ্য গল্পে আমরা দেখতে পাবও না। বলছে গায়ে কি গুজব রটেছে জানো? কার ব্যাপারে গায়ে গুজব রটেছে? খেন্তির ব্যাপারে, তার বড় মেয়ের ব্যাপারে। সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি? মানে কি গুজব রটেছে? পাড়ার যে মুরব্বী মানুষ, মুরব্বীদের বাড়ি রয়েছে, সেটা হচ্ছে চৌধুরীদের বাড়ি, সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে বলছে অন্নপূর্ণার সহায় হরিকে। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। এদিক ওদিক ঘুরে বেরিয়ে সময় নষ্ট করলেই কেবলমাত্র এদিক ওদিক ঘুরে বেরিয়ে সময় নষ্ট করলেই পাড়ার মধ্যে বাস করা যায় না। পাড়াতে বাস করতে গেলে কিছু নিয়ম কানুন মানতে হয়, যেমন উপযুক্ত সময়ে একটি বিবাহ সম্পন্ন মেয়ে, বিবাহ বয়স্ক মেয়ের বিয়ে দেওয়া, সমাজের নিয়মকানুনকে মেনে চলা, যাতে সমাজ যে ঊর্ধ্বে না হয়ে যায় কোনো কিছু, সেটাকে মেনে চলা, সেটাই হয় একজন আসল মানে প্রতিবেশীর একটা বৈশিষ্ট্য। তো এখানে সহায় হরি সেই বৈশিষ্ট্য মানছে না, তাই অন্নপূর্ণা বলছে ভালো ভদ্রলোকের পাড়ায় থাকতে গেলে তোমাকে তো এই নিয়মগুলো পালন করতে হবে। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিল, অন্নপূর্বা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে কাল। চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। চৌধুরীদের চৌচণ্ডী মণ্ডপ রয়েছে, সেই চণ্ডী মণ্ডপে কথা হয়েছে সহায় হরিকে নিয়ে, যে তাকে নাকি এক ঘরে করে দেওয়া হবে। এক ঘরে মানে সমাজের কেউ তার সাথে আর কথা বলবে না, মিশবে না, সেই ধরনের কর্মকাণ্ডকেই বলা হয় এক ঘরে করে দেওয়া। অর্থাৎ তারা সমাজের বহির্ভূত, থাকবে পাড়াতেই, কিন্তু পাড়ার লোক কেউ তাদেরকে সহযোগিতা করবে না। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। খেন্তির আশীর্বাদ হয়ে যাওয়া বিয়ে ভেঙে গেছে, এখানে সেই কথাই বলা হচ্ছে। ও নাকি উৎসর্গ করা মেয়ে, মানে উৎসর্গ করা মেয়ে, কারোর নামে উৎসর্গ করা হয়েছে। আশীর্বাদ হওয়া মানে কি? কোনো ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, তাই তো আশীর্বাদ হয়েছে। তাহলে সেই মেয়ে সেই ছেলের জন্য উৎসর্গিত হয়েছে, এখানে সে কথাই বলা হচ্ছে। তাই গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। উৎসর্গ করা মেয়েকে ঘরে রেখেছে, এই অপরাধে সহায় হরি আর অন্নপূর্ণাকে এক ঘরে করা হবে, সমাজের কোনো কাজে তাদের আর ডাকা হবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। কথার থেকে কি বুঝতে পারছো? কিছু আন্দাজ করেছো কথাটা কি? তার মানে প্রথমে যে আমি কথাটা বললাম, যে সহায় হরি চাটুর্যে সারাদিন ঘুরে ফিরে দিন কাটায়, সংসারের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, সমাজের মানুষ কি বললো কি না বললো সেদিকে তার কোনো খেয়াল নেই, সে নিজের মনে নিজের মতো ঘুরে ফিরে বেড়াচ্ছে, এইভাবে করে তার দিন চলছে। আজকে আমরা প্রথম পৃষ্ঠা অর্থাৎ 3 নম্বর পৃষ্ঠা পুরোটা পড়লাম। আগামীকাল পরপর ভিডিও আসবে, আগামীকাল আমরা দ্বিতীয় পার্ট, তার পরের দিন আমরা তৃতীয় পার্টে গল্পটি শেষ করে দেব। তোমরা সবাই যুক্ত থেকো চ্যানেলে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এতটুকু যে বুঝিয়েছি তোমাদের ট্রায়ালের জন্য, দেখে বলো তো বুঝতে পেরেছো কি না, তোমাদের ভালো লেগেছে কি না। আচ্ছা, আমি যে ভিডিও করেছি তোমাদের জন্য, আমি কোথায় কোথায় ভুল করেছি, কি কি জিনিস আমার ভিডিওর মধ্যে ভুল আছে, সেগুলো একটু আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলো শোধরানোর চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা।